শোয়েব দিদির পাশে এসে দাঁড়ালো। মেয়েটা এখনো শূন্য খাঁচার দিকে তাকিয়ে আছে। আজ অবশ্য চোখে কোনো মুগ্ধতা নেই, কেমন যেন একটা বিষণ্ণতার ছায়া। ভেতরে এত কিছু হলো, সে সেখানে যায়নি। শোয়েবও অবশ্য বেরোয়নি। অন্যের বাড়ির ঝামেলায় তার থাকতে ইচ্ছে করে না। আরেকজনও যায়নি। সে শোয়েবের বারান্দায় দাঁড়িয়ে নির্বিকারভাবে সিগারেট খেয়েছে, যেন বাড়ির ওই প্রান্তে ঝরে তার কিছু আসে যায় না। তবে শোয়েব জানে, এই যে নির্বিকার এলোমেলো ছন্নছাড়া দেখতে ছেলেটা, এর ভিতরে সবচেয়ে বেশি ভাঙছে, ঝড়ে ছিন্ন ভিন্ন হচ্ছে। নিজের মায়ের ঘৃণিত রূপ কারোরই ভালো লাগে না, তবে তা কেউ জানবে না, কাউকে সে বুঝতে দেবে না। শোয়েব মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তো তিথি, প্রজাপতি কবে উড়াল দিচ্ছেন? তিথি শোয়েবের দিকে তাকালো, তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, কাল কাল সকালে। কখনো যদি এসব ঝামেলা থেকে মুক্তি পাই, তবে যাব আপনার কাছে। দেখব ইউএসএ আকাশে প্রজাপতিরা কিভাবে উড়াউড়ি করে। যদিও সম্ভাবনা খুবই কম। বাবা সব করতে পারলেও আমাকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারবে বলে মনে হয় না। তিথি বিষণ্ণভাবে হাসলো, তবে কিছু বলল না। শোয়েব নিজে থেকেই বলল, আমি যাকে খুন করেছি সে ছিল আমার বোনের ধর্ষক আর হত্যাকারী। আপনি বললেন না, বড়লোক বাপের ছেলে মেয়েদের বড় বড় অপরাধ ছোট মনে হয়, তারটাও হয়েছিল। তাই আরেক বড়লোক বাপের ছেলে তার ছোট ভুলের ছোট্ট একটা শাস্তি দিয়েছে। এই শাস্তির জন্য পরিণাম যাই হোক, আমার কোনো আফসোস নেই। তিথি এবারও কিছু বলল না, শুধু নিষ্পলকভাবে তাকিয়ে রইল। কি বলবে সে? এই পৃথিবীতে সব শাস্তিগুলো কি ভালো ভালো কিছু মানুষদের জন্যই? শোয়েব একটা ডায়েরি তার দিকে বাড়িয়ে দিল। তার হাতেই ছিল, সে খেয়াল করেনি। তিথি প্রশ্নবোধকভাবে তার দিকে চাইল। আপনার মা এই বাসা থেকে তার কিছুই নিয়ে যায়নি, এই ছোট্ট ডায়েরিটাও না। এই ডায়েরিতে শুধু তার ভালোবাসা, ভালো লাগার অনুভূতিগুলো লিখেছিল। রেনুমা আন্টি সবকিছু আড়াল করেছিল, তবে সত্যি কি পেরেছিল? এটা নোমানের কাছে ছিল, অনেক আগে থেকেই ছিল। এই ডায়েরিটা পড়ে সে জেনেছে কিভাবে একটা মানুষকে তার সবকিছু উপেক্ষা করে তীব্রভাবে ভালোবাসা যায়। তিথি তার বাড়িয়ে দেওয়া ডায়েরিটা নিল। সে তার মায়ের ভালোবাসার দিকটা কখনোই জানতে পারেনি। সে শুধু দেখেছে নিষ্প্রাণ একটা মানুষকে, যে তার মেয়েকে নিয়ে বেঁচে থাকার জন্য অবিরাম যুদ্ধ করছে। সে ডায়েরিটা বুকে জড়িয়ে ধরল। তার মা, তার মায়া মমতাময়ী মা। কি হতো তার জীবনটা এমন না হলে? সে চোখ তুলে নোমানের বারান্দার দিকে তাকালো। সেখানে কেউ নেই, শূন্য বারান্দা। বাবা মার কর্মের ফল সব ছেলে মেয়েদেরই ভোগ করতে হয়, সেটা ভালো করেই জানে। ভালো হোক আর খারাপ হোক। সে ট্রাউজারের পকেটে হাত রাখলো আর বিষণ্ণ কণ্ঠে বলল, কখনো যদি চলার পথে একজন সঙ্গীর প্রয়োজন অনুভব হয়, তখন ওই ছেলেটার কথা একবার হলেও ভাববেন তিথি। সে আপনাকে ভালোবেসেছে, মাহবুব বা তায়েবার মেয়েকে নয়, সাধারণ একটা মেয়েকে, যে কিনা খুব অল্পতেই মুগ্ধ হয়। তিথি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কখনো আর ফিরে আসবো না, কখনো না, কারোর জন্যও না। তিথি মাটির দিকে তাকালো আর ফিসফিস করে বলল, আমি জানি। শোয়েব মাটির দিকে তাকালো আর ফিসফিস করে বলল, আমি জানি। আর এও জানি, আপনি না ফিরলেও একজন আপনার কাছে যাবে। সে তার দেশ, পরিবার, এমনকি নিজের পরিচয়ও ছিন্ন করে যাবে, যাকে আপনি চাইলেও ফেরাতে পারবেন না। তিথি দরজায় ঢোকা দিল। মাহবুব ইজি চেয়ারে শুয়েছিল। সে স্বাভাবিকভাবেই বলল, এসো। তিথি ভেতরে আসলো, তার বাবার দিকে তাকালো। তিথির মনে হলো এই কয়েকদিনেই মানুষটার বয়স অনেকটাই বেড়ে গেছে। মাহবুব উঠে বসে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। তিথি চুপচাপ তার সামনে বসলো, তবে কিছু বলল না। মাহবুব নিজে থেকেই বলল, কাল তাহলে চলে যাচ্ছ? আপনি জানতেন? হ্যাঁ, যখন বললে ফরিদপুর, তখন একটু খোঁজ খবর নিয়ে করেছিলাম। আর কিছু জানেননি? মাহবুব নিস্তেজভাবে তিথির দিকে তাকালো। তিথি মনে হলো তার সামনে বসা এই মানুষটার ভিতর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তবুও কি নিশ্চুপ। তিথি এখন বুঝলো সেও কেন এমন। তিথি তার মায়ের ছবির দিকে তাকালো আর আপন মনেই বলল, আমরা ভালো ছিলাম, সত্যিই ভালো ছিলাম। বাবার খামতি আমার সিধে সাদা মা কখনোই বুঝতে দেয়নি। এই দুনিয়াটা নিষ্ঠুর, তার চেয়েও বড় নিষ্ঠুর উপরে যে আছে সে। সে বেছে বেছে তার সবচেয়ে প্রিয় বান্দাদেরই বেশি কষ্ট দেন। মার ক্যান্সার ধরা পড়ল, কি যে অসহনীয় যন্ত্রণা! আমি সহ্য করতে পারতাম না, দৌড়ে নিয়ে যেতাম কাছের এক সরকারি হাসপাতালে। তারাও কি করবে, 2 দিন রেখে ফিরিয়ে দিত। ক্যান্সারের চিকিৎসা করাবো, ক্যান্সারের চিকিৎসা করাবো, ভালো হসপিটালে টাকা কই পাবো? আমি দিশা পাই না। ঠিক করলাম আপনার কাছে আসবো। আপনার কাছে তো টাকার অভাব নেই। অসহায় একটা মেয়ের মাকে না হয় ভিক্ষা হিসেবেই দিলেন। মা কিভাবে যেন বুঝে গেলেন। আমাকে টেনে পাশে বসে হাত ধরে কোমল সুরে বললেন, আমি তোর বাবার টাকায় বেঁচে থাকার চেয়ে বিনা চিকিৎসায় মরলেও শান্তি পাবো। তুই আমাকে একটু শান্তি দিবি না মা? তিথি বিষণ্ণভাবে হাসলো, হেসে বলল, একটা মানুষকে কতটুকু ঘৃণা করলে মৃত্যুর কষ্টকেও সুখ মনে হয়, সেটা কি জানেন?
তিথি ঘাড় ঘুরিয়ে মাহবুবের দিকে তাকালো। মাহবুব পাথরের মতো বসে আছে, তার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। তিথি চোখ ফিরিয়ে নিল, আপন মনে আবার বলল, 3 মাস অসহনীয় কষ্ট ভোগ করে মা মারা গেলেন। মা মারা যাওয়ায় আমি একটুও কাঁদলাম না, কষ্ট পেলাম না। মনে মনে বললাম, যাক, এবার একটু শান্তিতে ঘুমাক। মা মারা যাওয়ার পরে আমি আমি হয়ে গেলাম এতিম। মা ছিল যেমন, আমিও হয়ে গেলাম তেমনি। ডানে বামে কেউ নেই, কোনো চিন্তাও নেই। তখন মনে হলো, এই যে আমার মা, এত সব থেকেও পৃথিবীতে কষ্ট করে গেলেন, অথচ যারা এর জন্য দায়ী তারা সুখের সাগরে ভাসছে। তাদেরও তো একটু শাস্তি পাওয়া দরকার, তাদেরও জানা দরকার কষ্ট কি জিনিস। মার পরিচিত এক স্যার ছিলেন, সে মার ব্যাপারে সবাই জানতো। মা মারা যাওয়ার পরে সে গিয়ে এগিয়ে আসলেন। থাকতাম মার দুঃসম্পর্কের এক ভাইয়ের কাছে, আর লেখাপড়ার খরচ দিতেন তিনি আবার হাসলো। তিথি আবার হাসলো, অবজ্ঞার হাসি। হেসে বলল, মাহবুব আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আহমেদ, তার একমাত্র মেয়ে বেঁচে আছে মানুষের দয়ায়, ভাবা যায়? যাক, সেই স্যারই আমার সাহায্যের চূড়ান্ত করলেন। তার এক পরিচিত প্রফেসর ছিলেন, যে কিনা প্রতি বছর কয়েকজন মেধাবী ছাত্রকে বিদেশে পাঠান ফুল ফ্রি স্টুডেন্টশিপ উইথ এইড, শুধু লাগবে টিকিটের খরচ। তিনি কিভাবে যেন আমার জন্য সব ম্যানেজ করে ফেললেন। ডেটও পড়ে গেল। তখন আমার মনে হলো, চলে যাব, এই শহর, এই দেশ সব ফেলে চলে যাব। হয়তো এখানে ফিরে আসার দ্বিতীয় কোনো কারণ থাকবে না। তাই যাওয়ার আগে এই হিসেবটা একটু মিটিয়ে যাই। একজন এত অপরাধ করে সংসার, স্বামী, সন্তান নিয়ে শান্তিতে থাকবে, আর আমি এমনি চলে যাব? তা কি করে হয়? তাই যাওয়ার আগে একটু আগুন লাগিয়ে দিতে আসলাম। এসে মিটমাট করলাম। মাহবুব চোখ মুছে উঠে দাঁড়ালো। তার অস্থির লাগছে। যখন থেকে তায়েবের ব্যাপারে জেনেছে, তখন থেকে কি অসহনীয় যন্ত্রণা। এই যন্ত্রণার শেষ কোথায়? সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো, ঢোক গিয়ে বিষণ্ণভাবে বলল, আর আমার শাস্তি? সেটা তো বাকি রয়ে গেল। তাই এবার সবচেয়ে বড় অপরাধী তো আমি। তিথি হাসলো, হেসে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, নিজের মেয়ে নিজের বাবাকে বাবা বলে না, এমনকি স্বীকারও করে না। মৃত্যুর সময় তার লাশটাও দেখতে আসবে না। এর চেয়ে বড় শাস্তি কি হতে পারে মিস্টার মাহবুব? মাহবুব চমকে পিছনে ফিরে তাকালো। তিথি তাকে বাবা বলে স্বীকার করে না, সে জানে। তবুও তার মুখে নিজের নাম ছুরির মতো যেন বুকে আঘাত করলো। সে করুণ চোখে তার মেয়ের দিকে তাকালো। কি শান্ত আর মায়াবী একটা মুখ। এই মায়াবী মুখের মেয়েটাই কখনো খুব নরম, আবার কখনো ইস্পাতের মতো কঠিন। তার খুব ইচ্ছে হলো মেয়েটার মাথায় একটু স্নেহের হাত রাখতে আর বলতে, ক্ষমা করতে হবে না, যা মন চায় শাস্তি দে, তবুও বাবার চোখের সামনে থাক। তবে সাহস হলো না। কত হতভাগা বাবা সে। হ্যাঁ, এটাই তার শাস্তি। তাই এবার দেওয়া নীরব শাস্তি। এই শাস্তি তাকে ভোগ করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। তিথি আর দাঁড়ালো না, সে বেরিয়ে হলো। তার সব হিসেব শেষ। তিথি বের হলো খুব ভোরে, ঠিকমতো আলো ফোটেনি। তাকে শুধু বিদায় জানালো বৃদ্ধ মরিয়ম বানু। সে তিথিকে জড়িয়ে ধরে কাঁদলো আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ক্ষমা করিস দাদু ভাই, পারলে আমাদের ক্ষমা করিস। তিথির মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে স্বাভাবিকভাবে রওনা দিল। সে যখন রওনা দিল, তখন আকাশ থেকে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। তার মার কাছে শুনেছে, সেও এই বাসা থেকে যখন বের হয়েছিল, তখন ওর নাকি বৃষ্টি হয়েছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। না, তার মা বলতো ইলশে গুলি। তাকে বুকে চেপে এরকম ইলশে গুলি মাথায় নিয়ে তার মা চলেছিল এক অনিশ্চয়তার পথে। আজ সেও যাচ্ছে। সে জানে না সামনে কি আছে, তবে এটা জানে, সে তাইবার মেয়ে, আর সব সংকটের মোকাবিলা সে করতে জানে। গাড়ি চলতে চলতেই তিথি নিজের অজান্তে একবার পেছনে ফিরে তাকালো। ভোরের আধো আলো আধো অন্ধকারের গোলাপি বাগান বিলাসের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে মুখ দেখতে পারল না, তবে তার হাতে থাকা অন্ধকারে জ্বলজ্বল করা সিগারেটটা ঠিকই দেখতে পেল। আর যতক্ষণ দেখা যায় সে তাকিয়ে রইল।